বাসে উঠে পিছনে গিয়ে একটা সিটে বসলাম। বসে বাইরে তাকিয়ে রইলাম। একটু পর সামনের বাস স্টেশন থেকে একটা মেয়ে উঠল। স্বাভাবিকভাবে মেয়েটার দিকে তাকালাম, তারপর চোখ ফিরিয়ে নিলাম। আবার বাইরে তাকিয়ে আছি। একটু পর আবার মেয়েটার দিকে তাকালাম, ভালো করে তাকালাম। বাহ, কি সুন্দরী একটা মেয়ে, পরীর চেয়ে সুন্দর মনে হচ্ছে। মেয়েটা সুন্দর একটা নেকআপ পরে আছে, কালো নেকআপ, কালো বোরকা, পুরো কালো নেকআপে ঢাকা মুখটার মধ্যে চোখটাকে সাদা দেখাচ্ছে। আরে মিয়া, কখন থেকে ডাকছি, ভাড়া দেন। এই নেন। হেল্পার একটু সামনে গিয়ে মেয়েটার কাছ থেকে ভাড়া চাইল। আপা, ভাড়া দেন। এই নেন। ভাড়া কিন্তু 10 টাকা। 10 টাকা কেন? সব সময় তো যাই 5 টাকা করে, এখন কেন 10 টাকা দিতে হবে? আমরাও তো এখান দিয়ে গাড়ি চালাই। বিষয়টা আমার নজরে গেল। আমি সিট থেকে উঠে মেয়েটার কাছে গেলাম, গিয়ে বললাম, কি সমস্যা? দেখেন ভাই, 5 টাকার ভাড়া 10 টাকা যাচ্ছে। হেল্পার, সে কিন্তু আমার পরে বাসে উঠছে, নামার আগে আমি ভাড়া দিলাম 5 টাকা, আর ওনার কাছ থেকে চাচ্ছেন 10 টাকা। আপনার সমস্যা কি? হেল্পারকে নামার স্টেশন বলার সময় আমি শুনি কোন স্টেশনে নামবে। সরি স্যার। মেয়ে মানুষ পাইলে বেশি ভাড়া নিতে ইচ্ছা করে না? চট থাবড়া 2টা লাগাইলে 2টা লাগালে আর মন চাইবে না। সরি স্যার, আর হবে না। এই বলে হেল্পার চলে গেল। আমি আমার সিটে এসে বসলাম। বসে মেয়েটার দিকে তাকালাম। মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে, আমি মেয়েটার চোখের দিকে তাকাই। দুজনের চোখ একসাথে হয়। মেয়েটা চোখ সরিয়ে ফেলে। সামনের এক স্টেশনে মেয়েটা নেমে যায়। আমি আনাস, ঢাকাতে থাকি। আসলে ঢাকাই আমার সব। ছোটবেলা থেকে এখানে, বাড়ি নরসিংদী। আরেকটা দুঃখের বিষয় হচ্ছে, আমার এই পৃথিবীতে আমার বোন ছাড়া কেউ নাই। আমার বয়স যখন 18 তখন এক অ্যাক্সিডেন্টে আমার মা বাবা মারা যায়। আমি আর আমার ছোট বোন একসাথে বড় হয়েছি। আমার এক ক্লোজ ফ্রেন্ডের সাথে বোনকে বিয়ে দিয়ে দেই। আমি এক প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। কদিন আগে মাত্র চাকরিটা পাইছি, বেতন 25,000। আমার বাসায় আমি একাই থাকি, বুয়া এসে রান্না করে দিয়ে যায়। আর আমার সবচেয়ে কাছের জিনিস হলো সিগারেট। প্রতিদিন 10 থেকে 15টা সিগারেট না খেলে হয় না। ছোট বোন কত বলল বিয়ে করে ফেলতে। আমি বললাম দেখা যাক। চাকরি পাইছি 1 মাস। 1 মাসের মাথায় বাস দিয়ে যাচ্ছিলাম, তখন মেয়েটাকে দেখলাম। আমি আমার স্টেশনে এসে নেমে অফিসে চলে যাই। অফিসে আমার কাজ হচ্ছে কাগজপত্র আনা নেয়া করা। কাজটা একটু কঠিন হলেও আমার করতে ভালোই লাগে, কারণ সবার সাথে কথা বলা যায়, সবার সাথে মজা করা যায়। অন্য দিনের মতো কাজ শেষ করে বাসায় চলে আসলাম। আমি ভাবতেছি মেয়েটার কথা। মেয়েটা কি অপরূপ সুন্দর, তার সাথে কি আবার দেখা হবে? ধুর, আমারই ভুল হইছে। মেয়েটার বাড়ি কোথায় নেমে সেটা দেখার দরকার ছিল। সে কি আর সামনে পড়বে? এই বলে আমি একটা সিগারেট ধরাইয়া খেতে থাকি। পরদিন আমি বাস দিয়ে যাই। না, মেয়েটা আর বাসে উঠল না। এভাবে আরও এক 15 দিন চলে যায়। আস্তে আস্তে চেহারাটা মন থেকে উধাও হয়ে যাচ্ছে। 15 দিনে যতবার বাসে উঠছি 1 সেকেন্ডের জন্যেও এই মেয়েটার কথা মনে পড়ছে। 16তম দিনের মাথায় আমি বাস দিয়ে যাচ্ছি। বাসের ঠিক মাঝখানে বসে আছি। যে স্টেশন থেকে মেয়েটা উঠছিল সেই স্টেশন থেকে একটা মেয়ে উঠল বাসে। আমি স্বাভাবিকভাবে মেয়ের দিকে তাকাই, তাকিয়ে চোখ ফিরিয়ে নেই। আমার কি যেন মনে পড়ল, আবার তাকাই মেয়েটার দিকে, ভালো করে তাকাই। আমার মুখটা উজ্জ্বল হয়ে যায়। আরে, এ তো ওই মেয়েটা। মেয়েটা আস্তে আস্তে আমি যেই সিটে বসলাম সেই সিটের সামনে এসে দাঁড়ালো। বাস ভর্তি মানুষ, কোনো সিট খালি নাই। এবার ভালো করে মেয়েটাকে দেখলাম, মনে হয় হাঁপাচ্ছে। আজকে মেয়েটা আগের ড্রেস পরে আছে, তাই চিনতে কষ্ট হলো না। আমি সিট থেকে উঠে বললাম, আপনি এখানে বসেন।
না আমি ঠিক আছি, অসুবিধা নাই, আপনি বসেন। না প্লিজ বসেন। মেয়েটা আস্তে আস্তে বসলো বাসে, বলল থ্যাঙ্কস। ওয়েলকাম। মেয়েটা বসার সময় আমার সামনের দিকে যায়। সেই সময় মেয়েটার শরীরের পারফিউমের গন্ধ নাকে আসে। বাহ, কি সুন্দর গন্ধ। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে মেয়েটার দিকে তাকালাম। দেখে মনে কি যেন হয় ভাবতেছে। আমি বুঝলাম মনে হয় আমাকে চিনতে পারছে। কাছ থেকে বুঝতে পারলাম মেয়েটার বয়স 25-26-এর ভিতরে হবে, আমার থেকে বড়। দূর, এখন কি হয়েছে, ভালো লাগছে সেটা বড় কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 25 বছর বয়সে 40 বছর বয়সী মেয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ে করছে। এইসব চিন্তা আমি করতেছি। এই যে একটু সাইড দিবেন। শিওর শিওর। আজকে মেয়েটা কোথায় যায় সেটা আমি দেখবই। তাই আমিও নেমে যাই মেয়েটার পিছনে। নেমে এক দোকানে গিয়ে সিগারেট কিনে ধরাইলাম আর মেয়ের দিকে চোখ রাখতেছি। দেখলাম মেয়েটা একটা রিকশায় উঠল। আমি একটা রিকশা ডাক দিয়ে বললাম, ওই রিকশা যাবেন? যাব। কোথায় যাবেন? সামনে রিকশাটা দেখতেছো না, ওইটা ফলো করো। ওকে, ঠিক আছে, ওঠেন। রিকশাওয়ালা ঠিক মতোই সামনের রিকশাটাকে ফলো করছে। 10 মিনিট যাওয়ার পর মেয়েটা রিকশা থেকে নেমে একটা ব্যাংকে ঢুকে গেল। আমিও মেয়েটার পিছন পিছন ব্যাংকে ঢুকলাম। দেখি মেয়েটা ব্যাংকের একটা অফিসে গিয়ে চেয়ারে বসলো। আমি বুঝলাম তাহলে মেয়েটা এখানে কাজ করে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি অফিসের আর 5 মিনিট বাকি। আমি তাড়াতাড়ি অফিসে যাই। গিয়ে অফিসের কাজ শেষ করে গেলাম সেই ব্যাংকে। গিয়ে একটা ফর্ম নেই ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য। ফর্ম ফিল আপ করে বললাম কোথায় জমা দিব, বলল ওইখানে। আমি সেখানে গেলাম। গিয়ে ছেলেটির দিকে তাকালাম। আমি বললাম, এই নেন স্যার। স্যার না, ভাইয়া বলবেন। ওকে। ভাই আমাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করলো। পরে বলল, ওই যে অফিসটা দেখছেন, সেখানে গিয়ে দেখবেন একটা মেয়ে বসা আছে, তার কাছে এটা জমা দিবেন। কথাটা শুনে আমার মুখটা উজ্জ্বল হয়ে গেল। আরে এ তো ওই অফিস যেখানে আমার ভালো লাগার মানুষটা বসে আছে। আমি ফর্মটা নিয়ে সেই অফিসের সামনে গেলাম। ফর্মটা জমা দিলাম। মেয়ে বলল, সব ঠিক আছে, এখানে একটা স্বাক্ষর দেন। আমি মেয়েটার মুখের দিকে তাকিয়ে আছি। মেয়েটা কি বলল সেদিকে কোনো খেয়াল নাই। কাছ থেকে তোমাকে কত সুন্দরী দেখাচ্ছে। ইস, তুমি নেকাবে ঢাকা, মুখে কত সুন্দরী। আর না জানি তোমার চেহারা কত সুন্দর হবে। ধুর, সেটাই তো জানা হলো না। তুমি কি বিবাহিত নাকি না? এই যে হ্যালো মিস্টার, কি ভাবছেন আর কাকে এভাবে দেখছেন? এই যে হ্যালো। মেয়েটার কথায় আমি জগতে ফিরে আসি। আপনাকে দেখছি। সরি, কাকে দেখছেন? বললাম তো আপনাকে। সরি কেন? ভাবলাম একটু প্রশংসা করি। ভাবতেছিলাম একটা মেয়ে এত সুন্দরী কি করে হয়। কোন মেয়ে? জি আপনি। থ্যাঙ্কস। আপনাকে কোথায় যেন দেখেছি। কোথায়? এমন ভাব ধরলাম যেন কিছুই জানি না। মেবি বাসে। ও, মনে পড়েছে তাহলে। ওই মেয়েটা আপনি ছিলেন। থ্যাংক ইউ সিট দেওয়ার জন্য। ওয়েলকাম। আপনার নামটা জানতে পারি? শিওর, আমি সুমাইয়া। অ্যান্ড ইউ? নাইস নেম। আমি আনাস। থ্যাঙ্কস। এখানে একটা স্বাক্ষর দেন। ওকে, আমি স্বাক্ষর দিলাম। আর 2 দিন পরে এসে ক্রেডিট কার্ডের অর্ডার দিয়ে যাবেন। আর আপনি ব্যাংকে এখন থেকে লেনদেন করতে পারবেন। ওকে। আমি সুমাইয়ার চোখের দিকে তাকিয়ে চলে আসি। আমার কি যে ভালো লাগতেছে। মেয়েটার কি সুন্দর ব্যবহার, কথাবার্তা কি সুন্দর। তার চেহারাটা না জানি কত সুন্দর হবে। যেহেতু আমার থেকে বড়, তাহলে বিয়ে করে ফেলতে পারে। তাহলে আমার সব প্ল্যান, এত কষ্ট সব শেষ হয়ে যাবে এক নিমিষেই। কাকে জিজ্ঞেস করব? ব্যাংকের কাউরে চেনা জানা মনে হচ্ছে না, সবাই অচেনা। না, সুমাইয়াকেই জিজ্ঞেস করতে হবে। কিন্তু কি করে? বাড়িটা কোথায় জানতে পারলে ভালো হতো। আমি একটা লোককে জিজ্ঞেস করলাম ব্যাংক কখন বন্ধ হয়। লোকটা বলল বিকাল 4টায়। তাহলে 4টার সময় সুমাইয়াকে ফলো করতে হবে। আমি বাসায় চলে আসলাম অন্য দিন ফলো করব বলে। এসে একটা ঘুম দিলাম।
সুমাইয়া ভাবতেছে, আনাস মনে হয় আমারে ফলো করতেছে। না হলে তার সাথে বাসে 2 দিন দেখা, 2 দিন আমাকে হেল্প করলো, সেই কি আমাকে ফলো করে এই ব্যাংকে উপস্থিত হয়েছে? থুর, একটা ভালো মানুষ সম্পর্কে কি আজে বাজে চিন্তা মাথায় আসছে। আর আমাকে ফলো করলে আর কি হবে? আমার সম্পর্কে যখন ভালো করে জানবে তখন আর উধাও হয়ে যাবে। তার কারণ আমি বিধবা। বিধবা শব্দটা শুনে পালিয়ে যাবে। হ্যাঁ, সুমাইয়া বিধবা। 3 বছর আগে স্বামী মারা যায়। সুমাইয়ার বয়স 26। তার বিয়ে হয়েছিল 23 বছর বয়সে। এর 1 মাস পর এক দুর্ঘটনায় স্বামী মারা যায়। তারপর আর বিয়ে হয় নাই। একটা ছেলে পিছন পিছন ঘুরছে। যখন শুনছে বিধবা তখন উধাও। তাই সুমাইয়া ঠিক করলো আর বিয়ে বসবে না। সারা জীবন স্বামী হারা হয়ে থাকবে। সুমাইয়া বাপের বাড়িতে থাকে। সুমাইয়ার মা বাবা আছে। একমাত্র মেয়ে তার বাবা মার। সারাদিন ঘরে বসে থাকতো সুমাইয়া, তাই চাকরি করে সময় কাটায়। সুমাইয়া অফিসে বসে আছে। তাদের বস মানে ব্যাংক ম্যানেজার সুমাইয়াকে ডাকলো। সুমাইয়া অফিসে যায়। সুমাইয়ার অফিসের বস বলল, তোমার কি মত এখন? সুমাইয়ার বসের নাম আসিফ। জি, কিসের মত? আসলে আসিফ কতদিন আগে তার বউকে ডিভোর্স দিয়ে দেয়। দুজনের সাথে দুজনের কোনো ভাবই মিলে না, তাই দুজন দুজনকে ডিভোর্স দিয়ে দেয়। ডিভোর্স শেষ হলে এবার আসিফ নজর দেয় সুমাইয়ার দিকে, কারণ সুমাইয়া বিধবা, তার বিয়ে না হওয়ার সম্ভাবনা বেশি। তাই আসিফ সুমাইয়াকে বিয়ে করার পরামর্শ দিল। জানো না বিয়ে কাকে বিয়ে? কাকে? আবার আমাকে? ও মনে পড়েছে, ভেবে দেখিনি। আমি তোমার বাড়িতে যাব। না না স্যার, বাড়ি যেতে হবে না, আমি জানাবো। ওকে। সুমাইয়া চলে আসে। কি করবে বুঝতে পারছে না সুমাইয়া। আসিফকে সুমাইয়ার ভালো লাগে না, কারণ সে বয়স্ক। তার বয়স 35-এর উপর হবে। এক মনে বলে না, আর এক মন বলে হ্যাঁ, কারণ সুমাইয়া তার জীবনে একজনের খুব অভাব বোধ করছে। সেটা সায়েন্সের একটা বিষয় হতে পারে। এই বিষয়ে সুমাইয়া খুব ভালো করে জানে। আসিফ যখন আরেকবার জিজ্ঞেস করবে তখন তাকে হ্যাঁ বা না করতেই হবে। ধুর, কপালে যা আছে তাই হবে। সুমাইয়া বাড়ি চলে আসে। আমি 2 দিন পর ব্যাংকে যাই, দুপুরের পরে, যাতে সুমাইয়াকে ফলো করতে পারি। ব্যাংকে গিয়ে সুমাইয়ার অফিসের সামনে যাই। গিয়ে দেখি তার অফিসে মানুষ আছে 4-5 জন। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি, তারা বের হয় কি না। না, বের হচ্ছে না। এতক্ষণ ধরে কথা বলতেছে, আমার ভালো লাগতেছে না। আমি বললাম, আসসালামু আলাইকুম, আসতে পারি? জি, কিসের জন্য? ক্রেডিট কার্ডের অর্ডার কোথায় দিব? মিস্টার শহীদ, দেখেন তো ব্যাপারটা। আসেন আমার সাথে। শিওর? ধুর, কি ভাবছিলাম আর কি হলো। ভাবছিলাম আমাকে ভিতরে আসতে দিবে, কিছু কথা বলবো, কিছু জিজ্ঞেস করব। উল্টো আমাকে পাত্তাই দিল না, যেন আমাকে চেনেই না। অসুবিধা নাই, আমি তোমাকে এত তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছি না। তোমার সব কিছু আমি জানবো। আমি গিয়ে ক্রেডিট কার্ডের অর্ডার দেই আর কিছু টাকা জমা রাখি ব্যাংকে। আর বলল 20 দিন পরে এসে ক্রেডিট কার্ড নিয়ে যেতে। আমি বাইরে গিয়ে একটা দোকানে গিয়ে বসি। গিয়ে সিগারেট ধরিয়া অপেক্ষা করতে থাকি। 4টার বেশি বেজে যাচ্ছে, কিন্তু বের হচ্ছে না। সিগারেট 5টা খেয়ে ফেলেছি। 5টা বেজে গেছে। আমার নিজের উপর অনেক রাগ হচ্ছে, কারণটা অজানা। সবচেয়ে কঠিন জিনিস হলো অপেক্ষা করা। 7 নাম্বার সিগারেট ধরালাম, তখন সুমাইয়া বের হলো। একটা রিক্সা ডেকে উঠে পড়ল রিক্সায়। আমিও পিছন পিছন ফলো করলাম। বাস স্টেশন গিয়ে বাসে উঠল। আমি একই বাসে উঠলাম। সুমাইয়ার আড়ালে রইলাম যাতে আমাকে না দেখে। যে স্টেশন থেকে উঠতো সেই স্টেশনে এসে নেমে যাই। আমি যেহেতু জানি তাই আমি আগেই বাস থেকে নেমে আড়ালে গিয়ে দাঁড়িয়ে থাকি। একটা রিক্সা ডেকে রিক্সায় উঠলো। আমিও একটা রিক্সায় উঠে বললাম সেই রিক্সাটাকে ফলো করতে। 5 মিনিটের মতো যাওয়ার পর রিক্সা থেকে নেমে যাই। আমি দূরত্ব বজায় রেখে নেমে যাই। নেমে সুমাইয়া একটা গলির ভিতর ঢুকে যায়। আমি পিছন পিছন ফলো করতে থাকি। ভাবছিলাম সে আর দেখবে না আমাকে, কিন্তু না বুঝে ফেলে কেউ তাকে ফলো করছে। তাই হঠাৎ করে পিছনে তাকায় আমাকে দেখে ফেলে। আমি বাচ্চার জন্য মোবাইলে কথা বলার ভাব ধরলাম। সুমাইয়া পেছনে তাকিয়ে দাঁড়িয়ে রইল। সন্ধ্যা নেমে এসেছে, মনে হয় কি যেন মনে করছে।
আমি মোবাইলে কথা বলার এমন ভাব ধরলাম যেন সামনে কে আছে তাকে দেখিনি। সুমাইয়া দাঁড়িয়ে রইল। আমি সুমাইয়াকে সামনে দিয়ে চলে যাচ্ছি। এমন সময় সুমাইয়া ডাক দিল, হ্যালো মিস্টার। জি, কোনো হেল্প লাগবে? আপনাকে আমি চিনি। ফোনটা রেখে বললাম, আমিও মনে হয় আপনাকে চিনি। আপনি মিস্টার আনাস না? হ্যাঁ, আপনি নিশ্চয়ই সুমাইয়া। এমন ভাব ধরলাম যেন তাকে অনেক দিন পর দেখলাম। জি হ্যাঁ। আজকে কি আপনি ব্যাংকে গিয়েছিলেন? হ্যাঁ, গিয়েছিলাম। এদিক দিয়ে কোথায় যাচ্ছেন? এই সামনে। সামনে কোথায়? সামনে তো আর রাস্তা নাই। ওই বাড়িটা দেখছেন না? ওই বাড়িটা আমার ছোট বোনের বাড়ি, ওইখানে যাচ্ছি। মিথ্যা বললাম। আর কোনো রাস্তা খোলা নাই দেখে। কত তলায় থাকে? দ্বিতীয় তালায় থাকে। আপনার ছোট বোনের নাম কি? মিম। ফাজলামো করেন? সবগুলোর কথা মিথ্যা বললেন। জি, মিথ্যা কথা না। আবার মিথ্যা বললেন? ওই বাড়ির ওই তলায় আমি থাকি। কি? তাহলে বোন আমাকে ভুল ঠিকানা দিল। দাঁড়ান, তাকে একটা ফোন দেই। দেন। আমি ফোন দিলাম বাঁচার জন্য ঝামেলা থেকে। আমি অন্য নাম্বারে ফোন দিয়ে বললাম, ধরে না, বিজি বলে। মিথ্যা কথা। আমার সামনে আপনার মোবাইলে সেভ করা নাম্বারগুলো ধরেন। আমি না পেরে তার সামনে নাম্বারগুলো ধরলাম। এই তো মিম, এই নাম্বারে ফোন দেন আমার সামনে। আমি ফোন দিলাম। ফোন ঢুকলে আমার হাত থেকে মোবাইল নিয়ে নেয়। সুমাইয়া কতক্ষণ মিমের সাথে কথা বলে। আমি জানি মিম সব সত্যি বলবে। সুমাইয়ার কথা থেকে আর চোখ থেকে বোঝা যাচ্ছে এখানে থাকলে মনে হয় মাইর খেতে হবে। পালাই। মোবাইল রেখে দিলাম এক দৌড়ে রিক্সা ধরে বাসে উঠে সোজা বাড়িতে। সুমাইয়ার কথার মধ্যে আনাস দিল এক দৌড়। এমন দৌড় দেখে সুমাইয়া অবাক। পিছন থেকে ডাক দিল মোবাইল নিয়ে যাওয়ার জন্য, কিন্তু কে শুনে কার কথা। এক দৌড়ে সুমাইয়ার চোখের আড়ালে চলে গেল। সুমাইয়া বাসায় চলে আসে, এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে। আনাসের মোবাইলটা নিয়ে বসলো, দেখতে ঠিকানা পাওয়া যায় কিনা। সুমাইয়া পুরো মোবাইল খুঁজলো, না কোনো ভিন্ন কিছু চোখে পড়লো না। ফেসবুক, ইনস্টাগ্রাম, না কোনো কিছুই নেই। খালি কয়েকটা ছবি আর কয়েকটা পিকচার আর মিউজিক। সুমাইয়া পিকচারগুলো ভালো করে দেখতে লাগলো। দেখে আনাসের সাথে একটা ছোট মেয়ের ছবি। দুজনে একসাথে দাঁড়িয়ে আছে বাইরে একটা বাসার সামনে। জুম করে বাসার নামটা ঠিকানাটা দেখে নিল। ভাবলো এটাই মনে হয় আনাসের বাসা, আর মেয়েটা মনে হয় আনাসের বোনের মেয়ের ছবি। ঠিকানা পেয়ে মোবাইলে নোট করে নিল। ভাবলো আগামীকাল সকালে মোবাইল দিয়ে আসবে অফিসে। রাতে ঘুমাতে যাবে, কোনোভাবেই সুমাইয়ার ঘুম আসছে না। খালি আজকের ঘটনা মনে পড়ছে। সুমাইয়া ভাবতেছে, আমি নিশ্চিত আনাস আমাকে ফলো করছে। শেষমেশ আর না পেরে ভাগলো। সে আমাকে ফলো করলো কেন? তাহলে সে আমাকে ফলো করে ব্যাংকে যায়, গিয়ে অ্যাকাউন্ট খোলে। সে কি আমার জন্য হতে পারে? সে আজকে ফলো করতে করতে বাড়ি চলে আসছে। থুর, যতই ফলো করুক, যদি ভালোবাসে, ও যখন শুনবে আমি বিধবা তখনই কেটে পড়বে। কোনো বিশ্বাস নাই। যতক্ষণ পর্যন্ত আমার মা বাবার কাছে এসে বলতে পারবে আমি সুমাইয়াকে বিয়ে করতে চাই, হোক সে বিধবা, তাহলে একমাত্র বিশ্বাস করা যায় আনাসকে আমার ভালো লেগেছে। ঠিক সে যখন মুচকি হাসি দিয়ে কথা বলে তখন তাকে খুব সুন্দর দেখা যায়। সন্ধ্যাবেলা কথার প্যাচে পড়ে তখন তার মুখটা দেখার মতো ছিল। আর একটা জিনিস আমাকে অবাক করছে, আনাস আমার পুরো মুখ না দেখে আমার পেছন পেছন ঘুরছে। এসব কথা চিন্তা করতে করতে সুমাইয়া ঘুমিয়ে গেল। সকালে ফজরের সময় ঘুম থেকে উঠে নামাজ পড়ে আল্লাহর কাছে সকল কষ্ট দূর করে দেওয়ার জন্য দোয়া করে। সুমাইয়া আগে বাসা থেকে বের হয়ে আনাসের বাড়ির ঠিকানায় চলে যায়। বাসা পেতে বেশি কষ্ট হলো না। বাসার একজনকে জিজ্ঞেস করলো আনাস কোন তলায় থাকে। কোন আনাস? বাড়িওয়ালা আনাস? এই বাসায় কয়টা আনাস থাকে? আমার জানা মতে একজন, সে বাড়িওয়ালা, দ্বিতীয় তলায় থাকে। সুমাইয়া দ্বিতীয় তলায় যায়। দ্বিতীয় তলায় দুইটা ফ্ল্যাট। কোনটায় কলিং বেল টিপ দিবে বুঝে পাচ্ছে না। ডান পাশের ফ্ল্যাটে কলিং বেল টিপ দিল। আমি বাড়িতে এসে কি করব বুঝে পাচ্ছি না। মোবাইলটা উল্টা গচ্ছা দিয়ে আসলাম। সিগারেট ধরাইলাম। সিগারেট খাচ্ছি আর চিন্তা করছি এটা কোনো কাজ হলো? যে প্ল্যান করলাম তার হলো উল্টো। আমি আর ব্যাংকে যাবই না কিছুদিন, তার সামনে যাবই না। মেয়েটা কি চালাক, সাথে সাথে আমার চালাকি ধরে ফেললো।
মোবাইলের আশা ছেড়ে দেই। নতুন মোবাইল কিনতে হবে। না জানি সুমাইয়া মিমকে ফোন দিয়ে সব বলে দেয়। একটা নর্মাল মোবাইল বের করলাম। ধুর, সিমটা তো নিয়ে আসলাম না। নতুন সিম তুলতে হবে। খিদা লাগছে, বুয়া রান্না করছে না। বাইরে গেলাম নাস্তা করতে। রাত 9টা বাজে। একটা রেস্টুরেন্টে ঢুকলাম, গিয়ে কিছু খাবার অর্ডার দিলাম। আমি খাবার খাচ্ছি, সামনে এসে একটা মেয়ে বলল। বুঝতে পারি। আমি মেয়েটার দিকে তাকালাম, মুচকি হেসে বললাম, বসো। কি রে, এখানে বসে আছিস কেন? বাসায় কেউ নাই? মেয়েটার নাম সাফা। আমরা একসাথে কলেজ শেষ করছি। সে আমাদের কলেজের সবচেয়ে সুন্দরী আর অধিকাংশ ছেলের ক্রাশ ছিল। আমারও তখন ক্রাশ ছিল। আমি প্রপোজ করলে আমাকে অনেক কঠিনভাবে নেগলেক্ট করে। তার কারণ তখন তার পিছনে অনেক ছেলে ঘুরত আর তার সুন্দরী রূপের প্রশংসা কার সাথে করবে, তাই তাকে যে প্রপোজ করত তাকে অহংকারের সাথে কঠিন কঠিন কথা বলতো। কলেজের এক ছেলের সাথে তার গভীর প্রেম ছিল। ফ্যামিলির অজান্তে সেই ছেলের সাথে বিয়ে করে। ভাবছিল সে ছেলের সাথে সুখী হতে পারবে, কিন্তু হলো তার উল্টো। কিছুদিন পর তাদের ডিভোর্স হয়ে যায়। এই কথা যখন ফ্যামিলির আর এলাকার সবাই জানলো, তখন সে হলো সবার কাছে লজ্জার পাত্র। তাই আজ পর্যন্ত তার আর কোনো বিয়ে হয় নাই। এখন সে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, দেখে কোনো ছেলের ক্রাশ হতে পারে কি না। আমার কাছে আসলে আমি তাকে হতাশ করি না। না, তুই জানোস না। কেউ না থাকুক, আমি তো আছি। সেটা আমি ভালো করেই জানি। এখন তোর বল, কিছু লাগবো? ওয়েটার, এদিকে আসেন তো, তাকে কিছু খাবার দেন। আমি কিছু খাবো না। নে ধর, পকেট থেকে কিছু টাকা দিলাম। আমি তোরে বলছি টাকা লাগবো? আমারে কি দেখে তোর ফকিন্নি মনে হয়? কিছু কিছু মনে হয়। ফাজলামো করিস না। তুই তো আমাকে একবার প্রপোজ করছিলি, এখন কর না একবার। তুই কি আমাকে ভালোবাসিস না? হ্যাঁ, ভালোবাসি। তাহলে আমার ফোন ধরিস না কেন? কবে? এই শোন, আমার না ইমিডিয়েটলি এক জায়গায় যেতে হবে। খাবার অর্ডার দিছি, খাবার খেয়ে বাড়ি চলে যাস। আমিও তোর সাথে যাব। না, সেখানে শুধু একজন যাওয়া যায়। আমি উঠে চলে আসলাম। পিছন থেকে ডাক দিল। আমি না শোনার ভাব ধরে চলে আসলাম। আমি বাঁচলাম। এই সাফা খুব ডেঞ্জারাস। ডেঞ্জারাস কেন বলছি শুনুন। যে রেস্টুরেন্টে খেতে গিয়েছি সেই রেস্টুরেন্টের পাশে তাদের বাড়ি। এই রেস্টুরেন্টে আসলে বেশিরভাগ সময় তার সাথে দেখা হয়। একদিন রাতের বেলা আমি গেছিলাম খাবার খেতে। এই রেস্টুরেন্টে কোথা থেকে জানি এসে হাজির। বসে কতক্ষণ আজাইরা প্যাচাল পারে। একটু পর বলে, আমার না মাথা ঘুরাইতেছে। দেখ, আমার মাথায় হাত দিয়ে আমি বললাম, বাড়ি চলে যা। তুই নিয়ে দিয়ায়। আচ্ছা চল। আর আমি আর সাফা হেঁটে রেস্টুরেন্ট থেকে বাইরে বের হয়েছি। সে আমার উপরে পড়ে গেল আর বলল, অনেক মাথা ঘুরাইতেছে, আমাকে কোলে করে নিয়ে বাসায় দিয়ায়। কি বলস? মানুষ কি বলবে? তুই চেষ্টা করলে হেঁটে যেতে পারবি। না, দাঁড়াইতে পারছি না, ধর না। আমি না পেরে তাকে কোলে করে বাসায় দিয়ে আসি। আমি জানি সে ভাব ধরছে, কারণ তার শরীরে কোনো তাপমাত্রা নাই। এরপর থেকে তার নাম্বার ব্লক লিস্টে ফেলাইছি আর খুলি নাই। একটা মেয়েকে প্রপোজ করলে সে যখন কঠিনভাবে ইনসাল্ট করে, তখন তার উপর থেকে এমনি মন উঠে যায়। সেরকম সাফার উপর। আমি বাসায় এসে একটা সিগারেট খেয়ে ঘুমিয়ে যাই। কলিং বেলের টিপে ঘুম ভাঙে। দরজা খুলে তাকাই। তাকিয়ে আমার চোখ দুটো বড় হয়ে যায়। আমি জীবনে কল্পনা করতে পারিনি এখানে সুমাইয়া আসবে। আমি এই অবস্থায় তাকে মেনে নিতে পারিনি। সাথে সাথে দরজা লাগিয়ে দেই। আবার সুমাইয়া বলল, আরে দরজা লাগান কেন? আমি আপনার মোবাইল দিতে এসেছি। ও, 1 মিনিট দাঁড়ান, আমি দরজা খুলছি। আমি শর্ট প্যান্ট পরা ছিলাম। তাড়াতাড়ি শর্ট প্যান্ট চেঞ্জ করে মুখটা ধুয়ে পারফিউম লাগিয়ে দরজা খুললাম। বললাম, জি, এবার ভিতরে আসেন। সুমাইয়া ভিতরে এসে এদিক ওদিক তাকাচ্ছে, কিন্তু কাউকে চোখে পড়ছে না। আপনি এই বাসায় একা থাকেন? হুম। আপনার মা বাবা কোথায়? আমার বাবা মা নাই। 5 বছর আগে এক দুর্ঘটনায় বাবা মা দুজন মারা যায়। সরি। ইটস ওকে। আপনি কি স্মোক করেন? হুম। প্রতিদিন কয়টা? 15-20টা হবে। সেই জন্যই তো একটা বাজে গন্ধ আসছে রুম থেকে। ওয়েট, একটা পারফিউম এনে মেরে দিলাম। এখন আর আসবে না। আপনি কি
একাই থাকেন এই ফ্ল্যাটে? হুম। পুরো বাড়ি কার? আমার। তাহলে কি আপনি কিছু করেন না? করি একটা চাকরি। এত বড় একটা বাড়ি থাকতে চাকরি করতে হয়? করি টাইম পাস করার জন্য। আর ইউ ম্যারিড? না। এখন বলেন আমাকে কেন গতকাল থেকে ফলো করছিলেন? আমি না, আমি আপনাকে ফলো করব কেন? আবার মিথ্যা কথা? বুঝছি, সত্যি কথা বলবেন না, তাহলে আপনার মোবাইল পাবেন না। প্লিজ মোবাইলটা দিয়ে দেন। তাহলে সত্যি কথা বলেন। হ্যাঁ, আমি আপনাকে ফলো করছিলাম। কেন? সেটা আর কিছুদিন পরে বলি। কেন এখন বললে কি অসুবিধা? কোনো অসুবিধা নাই, তবে আর কিছুদিন পরে বলবো। ওকে, নেন আপনার মোবাইল। আমি সুমাইয়ার হাত থেকে মোবাইলটা নেই। একটু বসেন, আমি আসছি। আমি গিয়ে সামান্য খাবার নিয়ে আসলাম। কি দরকার ছিল? আমি খাওয়া দাওয়া করে বাসা থেকে বের হয়েছি, আমি এখন খেতে পারবো না। না, আপনার খেতেই হবে, খান। আমি যাচ্ছি। আমি চলে আসলাম কারণ তার মুখে নেকাব। আজ সুমাইয়া একটা বেগুনি কালার বোরকা পরছে আর গোলাপি কালার একটা ওড়না, মুখে স্কার্ফ পরে আসলো। কি যে সুন্দরী দেখাচ্ছে, আর চোখে কাজল দিয়েছে। তাকে মনে হচ্ছে পরী। কেন জানি মন চাচ্ছে সুমাইয়ার মুখটা দেখতে। তাই আমি পর্দার ফাঁক দিয়ে তাকাই। তাকিয়ে আমি যা দেখলাম তা মেনে নেওয়ার মতো না। এত সুন্দর চেহারা, সাক্ষাৎ পরী। কি সুন্দর চেহারা, মনে হচ্ছে ককেশাসের কোনো মেয়ে বসে আছে আমার সামনে। আমি তাকিয়ে রইলাম, কোনো চোখের পাতি ফেলছি না। আমি মনে মনে, আল্লাহ তোমার সৃষ্টি কত সুন্দর, আর না জানি জান্নাতের হুর কত সুন্দরী। মিস্টার আনাস ডাকে আমি হুঁশ ফিরে পাই। আমি সুমাইয়ার সামনে যাই। গেলে বলল, তাহলে আমি যাই। আপনি তো কিছুই খান নাই। আমি তো বলছি আমি খেয়ে এসেছি, আর পানি তো খাইছি। আপনি কি এখন ব্যাংকে যাবেন? হ্যাঁ। ওকে, আবার আসবেন কিন্তু। আপনি তো আমার বাসা চিনছেন, যে কোনো সময় যাবেন। অবশ্যই যাব। তাহলে আমি উঠি। ওকে চলেন, আপনাকে একটা রিক্সা করে দেই। নো থ্যাঙ্কস, আমি পারবো। চলেন। আমি নিচে গিয়ে সুমাইয়াকে রিক্সা করে দেই। সে চলে যায়। আমি বাসায় এসে রেডি হয়ে অফিসে চলে যাই। অফিস করে বাসায় আসি। আমার খালি সুমাইয়ার কথা মনে পড়ছে। মোবাইলটা নিলাম, নিয়ে মোবাইল টিপতেছি। একটা অচেনা নাম্বার চোখে পড়ল। ফোন দিলাম, কেউ ধরল না। মিম ফোন দিছিল, ব্যস্ততার কারণে ধরতে পারিনি। এখন ফোন দিলাম। হ্যালো, কেমন আছোত? ভালো। ফোন দিছিলি কেন? তোর গতকাল সন্ধ্যার মেয়েটা কে ছিল? সুমাইয়া। কে এই সুমাইয়া? জানি না, পরে বলবো। তোরে বলছে জাকিয়া আসতে? জাকিয়া মিমের মেয়ে। ওকে সময় পেলে আসবো, এখন রাখ। আর আগামীকাল কিন্তু তোকে আসতেই হবে। কেন? তুই না, তোরে যে কি করব, আগামীকাল জাকিয়ার জন্মদিন। ওকে, আসবো। আমি ফোন রেখে দিলাম। ফোন রেখে খাওয়া দাওয়া করে গেলাম সুমাইয়ার বাড়ির দিকে। সুমাইয়ার বাড়ির আশেপাশে ঘুরতেছি, দেখি ছাদে আসে কিনা কিংবা বেলকনিতে। না, কাউকেই দেখা যাচ্ছে না। আর একটু হেঁটে একটা সিগারেট ধরাইলাম। সিগারেট খাচ্ছি আর বেলকনির দিকে তাকিয়ে আছি। কোথা থেকে জানি এক লোক এসে বলল, উপরে কি দেখেন? বাড়িটা দেখতেছি। কেন, কিনবেন? এরকম একটা বাড়ি কেনার ইচ্ছে আছে। কিনবেন নাকি? না। তাহলে কি দেখছেন? বাসার সামনে লেখা আছে টু লেট, তাই বাসাটা দেখতেছি ফ্ল্যাট খালি আছে কিনা। বাইরে থেকে কি দেখবেন? ভিতরে চলেন, আছে 2টা ফ্ল্যাট খালি আছে 4 তলায়, চলেন। না, আরেকদিন আসবো, আজকে দেখে গেলাম বাসাটা। আরে চলেন, ফ্ল্যাট ভালো লাগবে। না, অন্যদিন আসবো। আরে চলেন, পরের ফ্ল্যাট বুক হয়ে যাবে। আমি লোকের জোরাজুরিতে না গিয়ে পারলাম না। আমি 2 নাম্বার ফ্ল্যাট যে সুমাইয়া থাকে সেটা জানি। লোকটা আমাকে সোজা 4 তলায় নিয়ে গেল, 2টা ফ্ল্যাট দেখালো আর বলল, কেমন লাগলো ফ্ল্যাট 2টা? খুব ভালো। আপনারা ফ্যামিলি ভাড়া নেবেন? না, আমি শুধু একা।
আমি তো ব্যাচেলার ভাড়া দেই না। আমি একাই এক ফ্ল্যাট নিয়ে থাকবো। মনে মনে এখান থেকে ছুটতে পারলেই হবে, আমি আর এদিকে নাই। এখন কবে উঠবেন? আর আপনার নাম কি? আমি আনাস আহমেদ। আমি আপনাকে পরে জানাবো, বাড়ি থেকে শিওর হয়ে। তাহলে বাবা, তোমার নাম্বার না কি বলে জানি, ওগুলো দিয়ে বলে পরে কথা বলা যায়। আমি এগুলো বুঝি না, মোবাইল। নাম্বার নেওয়ার কি দরকার, আমি এসেই পরে জানাবো। বাবা, এরকম অনেকেই বলে চলে যায়, পরে আর আসে না, তাই আমি তোমাকে হারাতে চাই না। আঙ্কেল আমি আসবো। আচ্ছা বাবা, তুমি চলো আমার ফ্ল্যাটে, আমার মেয়ের সাথে কথা বলে যাও। আঙ্কেল কত তলায় আপনার ফ্ল্যাট? 2য় তলায়। না থাক আঙ্কেল, আরেকদিন আসবো। আরে চলো। অচেনা লোক আবার 2য় তলায় আসে। কলিং বেল টিপ দিল আর সোমাইয়া বলে ডাক দিল। আমি সেই ব্যক্তির পিছনে। একটা মেয়ে এসে দরজা খুললো। মেয়েটাকে দেখে আমি অবাক হই নাই। মেয়েটা হলো সুমাইয়া। কারণ আমি জানি সুমাইয়া 2য় তলায় থাকে, কিন্তু 2য় তলায় ফ্ল্যাট 2টা। এখন সুমাইয়া কোন ফ্ল্যাটে থাকে সেটা বুঝতে পারছিলাম না। সে মুখে ওড়না দেয় নাই, কারণ তার বাবা ডাক দিছে। সাথে যে আরেকজন থাকবে সেটা হয়তো ভাবে নাই। আমি আবার সুমাইয়ার মুখটা ভালো করে কাছে থেকে দেখতে পারলাম। সে কি অপূর্ব রূপ, দেখলেই প্রাণটা জুড়িয়ে যায়। মন চাই সারাদিন তাকিয়ে থাকি। আমাকে দেখে তাড়াতাড়ি মাথায় কাপড় দেয় আর মুখ ঢেকে ফেলে। সুমাইয়া, এ হলো আনাস আহমেদ। সে 4 তলায় একটা ফ্ল্যাট ভাড়া নিতে চাচ্ছে, তার সাথে কথা বলতো। বাবা তুমি ভেতরে যাও, আমি দেখছি। আমি এতক্ষণ সুমাইয়ার বাবার সাথে কথা বলছিলাম। সুমাইয়ার বাবা খুব সরল সোজা মানুষ, বুঝলাম। সুমাইয়ার বাবা ভিতরে গেলে আমি বললাম, প্লিজ আমাকে ছেড়ে দেন। কেন ছেড়ে দেব? কোন ফ্ল্যাট, ডান পাশেরটা নাকি বাম পাশেরটা? ডান পাশেরটা। এখন বুঝছি আপনি আমাকে ফলো করে এখানে আসছেন। কে কে বলেছে? কে বলছে আমি আপনাকে ফলো করি? আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, তখনই তোমার বাবা আমাকে ধরে নিয়ে এসেছে। প্লিজ আমাকে যেতে দিন। চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকেন, না হলে কিন্তু বাবাকে ডাক দিব। এখন বলেন কি জন্য আসছেন? আপনাকে দেখতে। আবার বলেন কি জন্য আসছেন? বললাম তো। আমাকে দেখতে কেন? আপনার কি মনে হয়? কেন, আমি ছাড়া আর কি মেয়ে নাই? ওকে, তাহলে আমি ওইসব মেয়ের কাছে যাই, আপনার কাছে আর আসবো না। আমার সম্পর্কে ভালো করেই জানেন। না, এত কিছু জানার কি দরকার? আপনাকে ভালো লেগেছে সেটা বড় কথা। কাকে ভালো লেগেছে? কি ভালো লেগেছে? বাবা উনি বলছেন ফ্ল্যাটটা তার ভালো লেগেছে। ওহ, তাকে জিজ্ঞেস কর কখন আসবে। আঙ্কেল, ফ্ল্যাটের ভাড়া কত? 30,000 টাকা, অগ্রিম 6 মাসের। এত বেশি ভাড়া কেন আপু? আপু হোয়াট? এত বেশি ভাড়াই থাকলে থাকেন, না থাকলে চলে যান। ওকে, তাহলে আমি পরে জানাবো। সুমাইয়া, তুই তার নাম্বারটা রাখ, আমি এসব বুঝি না। তুমি যাও, আমি রাখতেছি। আহা, তোমাকে সুমাইয়া বাইরে দাঁড় করিয়ে রাখছে। ভিতরে আসো বাবা, ভিতরে আসো। না না আঙ্কেল, অসুবিধা নাই। ভেতরে আসেন। না না, আমাকে এক গ্লাস পানি দিলেই চলবে। দে তো তাকে 1 গ্লাস পানি। সুমাইয়া চলে যায় পানি আনতে। চলে গেলে সুমাইয়ার মা আসে। ভিতরে আসো বাবা। তোমার বাবা কি করে? আমার মুখটা কালো হয়ে যায়। আমি কোনো কথা বলছি না, আমার চোখ দিয়ে পানি চলে আসে। এমা, তুমি কাঁদছো কেন? আসলে আমার বাবা মা কেউ নেই। সরি, তোমাকে কষ্ট দিলাম। না না, ইটস ওকে। মা বাবা তোমার উল্টাপাল্টা প্রশ্ন করে খালি ঝামেলা করো, যাও তো এখান থেকে। সুমাইয়ার কথায় বাবা মা দুজন চলে যায়। আমি বুঝলাম সুমাইয়ার বাড়িতে খুব পাওয়ার। আমার চোখে এখনো পানি। দাঁড়ান, টিস্যু আনছি। টিস্যু লাগবে না, আপনার ওড়নাটা দেন, চোখ মুছি। আমার ওড়না ভালো না, আমি টিস্যু আনছি। থাক, লাগবে না, আমি হাতেই মুছে নিচ্ছি। ওকে নেন। সুমাইয়া আমার আরও কাছে আসে, এসে ভিতরে উকি দিয়ে ওড়নাটা বাড়িয়ে দেয়। আমি ওড়না দিয়ে চোখটা মুছি, মুছলে আবার দূরে সরে যায়। থ্যাঙ্কস। এই নেন শরবত। আমি তো পানি বলছি, শরবত বলি নাই। এটা খান, খুব ভালো লাগবে, লেবু শরবত। সুগার দিছেন? হুম।
আমি সুগার খাই না, প্লিজ এক গ্লাস পানি নিয়ে আসেন। ওকে দাঁড়ান। সুমাইয়া ভিতর থেকে এক গ্লাস পানি নিয়ে আসে। গ্লাসটা তার হাত থেকে নেই, নিয়ে দেখি ফ্রিজের পানি। আমি বললাম, আমার ফ্রিজের পানি খেলে ঠান্ডা লাগে, প্লিজ নর্মাল পানি আনেন। খান, ভেতরে ভালো লাগবে। ঠান্ডা লাগবে। ওকে দাঁড়ান। আমি ভিতরে হাসতে হাসতে শেষ। কেমন লাগে খাটতে। ভিতর থেকে সুমাইয়ার জোরে আওয়াজ আসলো। আমার আরও হাসি পাচ্ছিল। সুমাইয়া ভিতরে গেলে তার মা জিজ্ঞেস করলো, কিরে এভাবে পানির গ্লাস নিয়ে হাঁটছিস কেন? এমন আজব ছেলে আমি আর দেখিনি। লেবুর শরবত খায় না চিনির জন্য, ফ্রিজের পানি খায় না ঠান্ডা লাগবে। দাঁড়া, এবার নিয়ে গরম পানি দিব। না মা, এরকম করিস না। ছেলেটা এতিম, মা বাবা কেউ নাই, যেটা বলে সেটা দে। দিচ্ছি। সুমাইয়া পানি নিয়ে আসে। আমি পানি হাতে নেই। নীলে বলল, এবার ঠিক আছে, ঠিক না থাকলে আমি আর দিতে পারবো না। আমি পানি খেয়ে বললাম, এবার ঠিক আছে, থ্যাঙ্কস আপু। আর একবার আপু বললে তোকে আমি মেরেই ফেলবো। কি বলছেন? যা বলার বলছি, গ্লাস দেন। ওকে নেন। আরেক গ্লাস দেয়া যাবে? না দেওয়া যাবে না, নিচ থেকে কিনে নিয়েন। ওকে, আমি এখন যাই। চলে যাবেন? ভেতরে আসেন। এতক্ষণ নিতে পারলেন না, এখন চলে যাব। এখন বলেন। আমি তো বলেছিলাম, এখন আমি বাবাকে কি বলবো? আমি কি জানি? আপনি কি জানেন মানে? আপনিই তো ঝামেলা করেছেন। আমি ঝামেলা করছি, এখন সলভ করবেন আপনি। ওকে, আপনার নাম্বারটা দেন। আমি একটা কাগজে লিখে দিলাম নাম্বারটা। এই নেন আপনার নাম্বারটা প্লিজ। ধন্যবাদ। আমার নাম্বার আপনার মোবাইলে আছে, লাস্টে 23। ওটা আপনার নাম্বার? তাহলে ধরেন নাই কেন? ব্যস্ত ছিলাম। তাহলে যাই আপু, বলে দিলাম এক দৌড়। আসতে যান, পড়ে যাবেন। সুমাইয়া ভিতরে যায়। গেলে মা বলল, কে পড়ে যাবে সুমাইয়া? কে পড়ে যাবে? কে পড়ে যাবে? আরে গ্লাস বলেছিলাম, গ্লাসটা পড়ে যাবে। কার হাত থেকে? আমার হাত থেকে। দেখাবো? না না, দেখান লাগবে না। সুমাইয়া ভিতরে চলে যায়। সুমাইয়ার মা সুমাইয়ার বাবার কাছে গিয়ে বলল, তুমি কিছু বুঝছো? কি বুঝতাম? এতক্ষণ দুজন কি কথা বললো? কি কথা বলবে? বাসা নিয়ে কথা বলছে। অন্য কারোর সাথে তো বাসা নিয়ে এতক্ষণ কথা বললে না? কথা বলতেছে তো কি হয়েছে? দুটো কথা বেশি বললে অসুবিধা কি? যদি আমাদের একটা ফ্ল্যাট ভাড়া নেয় তাহলে একটু বেশি কথা বললে কি অসুবিধা? ধুর, তোমাকে কি বুঝাচ্ছি আর তুমি কি বুঝছো? যেটা বলছো সেটাই তো বললাম। সুমাইয়ার মা সেখান থেকে চলে যায়। সুমাইয়া এদিকে আনাসের কলের অপেক্ষায় বসে আছে। আনাস কখন ফোন দেবে অপেক্ষা করতে করতে সুমাইয়া ঘুমিয়ে গেল। ফোন আসলো না। আমি বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেলাম, একটা সিগারেট ধরাইলাম, ভাবলাম ফোন দিব। না, দেখি আমার প্রতি সুমাইয়ার কতটুকু টান, দেখি সে ফোন দেয় কিনা। আমি ফোনের অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেলাম। ফোন আসলো না। সকাল 4টার সময় মোবাইলে ফোন বাজতেছে। আমি মোবাইল ধরে দেখি অচেনা নাম্বার, লাস্টে 23। হ্যাঁ, কে বলছেন? আমি সুমাইয়া। তুমি এত সকালে ফোন কেন? উঠে নামাজ পড়েন। ওকে। তাহলে রাখি। ওকে। আরেকটু পর ঘুম থেকে উঠি, উঠে নামাজ পড়ি, আবার ঘুম দেই। ঘুম থেকে উঠে চলে যাই অফিসে। অফিস থেকে আসার সময় সুমাইয়াকে কল দেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় আপনি? অফিসে। দেখা করতে পারবেন? এখন না, অফিসের পর। পারবো। ওকে, তাহলে ঠিকানাটা টেক্সট করে দিচ্ছি, চলে আসেন। ওকে, আসতে একটু দেরি হবে। দেরি হোক, আমি অপেক্ষায় থাকবো। ওকে, আমি আসবো। রাখি তাহলে। বাই। আমি ঠিকানায় গিয়ে অপেক্ষা করতে থাকি। সুমাইয়ার বস আসিফ তাকে ডাক দেয় অফিসে যাওয়ার জন্য। সুমাইয়া তার বসের অফিসে যায়। গিয়ে চেয়ারে বসে। বসলে তার আসিফ বলল, এখন বলো তোমার মত। কিসের মত স্যার? তুমি জানো না? মনে পড়েছে। তাহলে এখন বলো। সুমাইয়া চিন্তা করতেছে কি বলবে। এদিকে আনাসকে সুমাইয়া ভালোবাসে, কিন্তু আনাস যদি চলে যায় তার সে যে বিধবা এই কথা শুনে এই মুহূর্তে আসিফকে না বলবে, না বললে শেষ।
কিন্তু পরে যদি আনাসকে না পায়। আর এদিকে সুমাইয়ার জীবনে একজনের খুব প্রয়োজন। এত চিন্তা ভাবনার কি আছে? ওকে, তুমি চিন্তা ভাবনা করে ডিসিশন নাও। ততক্ষণ চলো আমরা কোথাও থেকে ঘুরে আসি। ওকে। সুমাইয়া আসিফের সাথে ঘুরতে আসে, কারণ সুমাইয়া না করতে পারছে না। আসিফের সাথে অনেকক্ষণ ঘুরে আসিফ তাকে ভালো ভালো জায়গায় নিয়ে যায়, যেগুলো সুমাইয়ার অনেক ভালো লাগে। বিকেলবেলা বলল আসিফ, সুমাইয়া, তোমাকে এখন আমি এমন রেস্টুরেন্টে নিয়ে যাব যেটা আমার সবচেয়ে ফেভারিট রেস্টুরেন্ট। ওকে। আসিফ সুমাইয়াকে সেই রেস্টুরেন্টে নিয়ে যায়। গিয়ে এক টেবিলে গিয়ে বসে। সুমাইয়া এদিক ওদিক তাকাচ্ছে। একটা ছেলের উপর সুমাইয়ার চোখ আটকে যায়। ছেলেটা হলো আনাস। সুমাইয়া তাড়াতাড়ি তার ব্যাগ থেকে মোবাইল বের করে মেসেজ চেক করে দেখে আনাস এই রেস্টুরেন্টের ঠিকানা দিয়েছে। আসিফের সাথে থাকায় সুমাইয়া আনাসের মেসেজের কথা ভুলে যায়। কি করবে সুমাইয়া কিছু বুঝতে পারছে না। সুমাইয়া উপরওয়ালার কাছে সব ছেড়ে দেয়। আমি অপেক্ষায় আছি। দুপুর গড়িয়ে যাচ্ছে, সুমাইয়া আসছে না। ফোন দিব ভেবে দিলাম না, মনে হয় কোনো কাজে আটকে পড়েছে। ফোন দিলে যদি রেগে যায়, সেজন্য ফোন না দিয়ে অপেক্ষায় রইলাম। বিকাল যখন হয়ে এলো তখন ভাবলাম মনে হয় আর আসবে না, আমি চলে যাব। এমন সময় কেন জানি মনে হলো আর একটু বসি, আসতেই তো পারে। আমি ঠিকই বসলাম। সুমাইয়া ঠিকই আসলো, কিন্তু সেটা একা না, অন্য কারোর সাথে। লোকটা বয়স্ক, 40 ছুঁই ছুঁই, মনে হয় স্বামী। আরে, তাকে জিজ্ঞেস করা হলো না তার স্বামী আছে কি না, নাকি বিবাহিত। তাহলে আমি এক বিবাহিত মেয়ের প্রেমে পড়লাম। না না, এ হতে পারে না। তাহলে সুমাইয়া কেন বলল না সে যে বিবাহিত? নিশ্চয়ই কোনো সমস্যা আছে। দেখি সুমাইয়া লোকটার সাথে এসে এক টেবিলে বসলো। নেকাব পরা তো, মুখটা দেখা যাচ্ছে না। নেকাবের উপর থেকে বোঝা যাচ্ছে কোনো চিন্তার আবেশই নেই, মনে হচ্ছে নিজের ইচ্ছায়। তাহলে কি আমাকে দেখানোর জন্য এরকম করলো সুমাইয়া? কিন্তু কেন? সে তো আমার সাথে হাসি খুশিভাবে কথা বলছে। তাহলে মনে হয় আমি যে ফলো করি সেটা তার ভালো লাগে না। মুখে না বলে সরাসরি দেখিয়ে দিল। এটাই আমার কপালে ছিল। আসলে আমার কপালটাই খারাপ। জীবনটা ভাবছিলাম তোমাকে নিয়ে কাটাবো, সে স্বপ্ন আর পূরণ হলো না। উল্টো একটু কষ্ট নিয়ে বেঁচে থাকতে হবে। বাই বাই সুমাইয়া। একটা কাগজ বের করলাম, কাগজের মধ্যে লিখলাম, আপনাকে ধন্যবাদ আমার সাথে কিছু সময় কাটানোর জন্য। কিছু কথা ছিল সেটা আর বলা হলো না, অনেক কষ্ট নিয়ে গেলাম। বাই আনাস। এটা লিখে টেবিলের উপর ফেলে চলে আসলাম। আমি জানি সে আমাকে দেখেছে, তাই কাগজটা নিশ্চয়ই পাবে। আমি সোজা বাসায় এসে সিগারেট ধরাইলাম, আর বুকের কোথা থেকে জানি অনেক কষ্ট অনুভব হচ্ছে, আর চোখ দিয়ে পানি পড়ছে। সেই কান্না যেদিন মা বাবা দুজনে মারা গেছিল। আর যদি মা বাবা থাকতো তাহলে মনে হয় এতটা কষ্ট পেতে হতো না। এতদিন এক কষ্ট নিয়ে বেঁচেছিলাম, এখন তার সাথে আরেক কষ্ট যুক্ত হলো। এই কষ্ট নিয়ে আমি কিভাবে বাঁচব? আমি জোরে জোরে কাঁদছি আর মা বাবা বলে ডাকছি। আর যদি মা বাবা থাকতো তাহলে হয়তো আমাকে বুকে তুলে নিত। মার পরশে আমার সব কষ্ট চলে যেত। বাবার আদরে আমি আবার চলতে পারতাম। মা বাবা, তোমরা কেন আমাকে রেখে চলে গেলা? আমাকে সাথে নিয়ে যেতে। আর কাশতে লাগলাম, কাশের সাথে রক্ত বের হচ্ছে। আমি তাড়াতাড়ি গিয়ে কুলি করি, মুখ ধুয়ে বিছানায় শুয়ে কাঁদছি। আর প্রশ্ন করতে লাগলাম, সুমাইয়া কেন তুমি এমন করলা আমার মতো একটা এতিম ছেলের সাথে? তুমি আমাকে সরাসরি বলতে পারতে, কেন তুমি আমাকে এতটা কষ্ট দিলা? এত বড় কষ্ট নিয়ে আমি কি করে বাঁচব? আমি সেই কষ্টে মোবাইল ঢিল দিয়ে ভেঙে ফেলি, যাতে কেউ আমার সাথে যোগাযোগ করতে না পারে। আমি তাড়াতাড়ি একটা ঘুমের বড়ি খাই। আমি মাঝে মাঝে এটা খাই যখন মা বাবার কথা মনে পড়ে। আমি ঘুমাতে যাব এমন সময় জাকিয়ার বার্থডের কথা মনে পড়ে। কি করব, কিছু করার নেই, এখন আমাকে ঘুমাতে হবে। মোবাইলও ভাঙা, যা করার সকালে দেখা যাবে। আমি কাঁদতে কখন যে ঘুমিয়ে গেলাম বলতেও পারলাম না। সুমাইয়া আসিফের সাথে একসাথে খাবার খেলো। খাবার খাওয়া শেষ হলে আসিফ বলল, এখন তো তুমি চিন্তা ভাবনা করেছো, এবার তুমি বলো। সুমাইয়া কিছু বলছে না। কি বলবে সে কিছু বুঝে পাচ্ছে না। আপনি প্লিজ আমাকে আর 2 দিন সময় দেন। ওকে, দিলাম, কিন্তু উত্তরটা যেন হ্যাঁ আসে। দেখা যাক।
চলো তোমাকে আমি বাড়ি পৌঁছে দিয়ে আসি। ওকে। সুমাইয়া আনাস যে টেবিলে বসেছিল সে টেবিলে একটা চিরকুট পেল। চিরকুটের লেখা, আপনাকে ধন্যবাদ আমার সাথে কিছু সময় কাটানোর জন্য। কিছু কথা ছিল, সেটা আর বলা হলো না। অনেক কষ্ট নিয়ে গেলাম, বাই আনাস। সুমাইয়া এটা পড়ে মাথা ঘুরিয়ে যাওয়ার মতো অবস্থা, কোনো মতে টেবিলে বসে। সুমাইয়ার এই অবস্থা দেখে আসিফ বলল, সুমাইয়া কি হয়েছে, কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই। তাহলে চলো তোমাকে বাসায় পৌঁছে দিয়েই। ওকে। সুমাইয়াকে বাসায় দিয়ে আসিফ চলে যায়। সুমাইয়া বাসায় এসে কাঁদতে থাকে আর বলতে থাকে, সুমাইয়া, এটা তুই কি করলি? তুই এতটা বেখেয়ালি করলি আনাসের সাথে? সুমাইয়া, তুই অনেক খারাপ। এটা বলে কাঁদতে থাকে আর ভাবতে থাকে, এখন আমি কি করব? আনাসের কাছে গিয়ে ক্ষমা চাইবো? আমি এটা কি করলাম? আনাসকে দুপুর থেকে বসিয়ে রেখে সন্ধ্যার সময় গেলাম আরেক ছেলের সাথে। এটা কারোর পক্ষেই মেনে নেওয়া সম্ভব না। সে কি আর আমার সাথে দেখা করবে? সে তো মনে হয় কেঁদে শেষ। আনাস অল্প কিছু হলেই কেঁদে দেয়, এখন তো মনে হয় কেঁদে কেঁদে শেষ। আমি এটা কি করলাম? আমি একটা এতিম ছেলের মন বুঝতে পারলাম না। সুমাইয়া তাড়াতাড়ি আনাসকে ফোন দেয়, মোবাইল বন্ধ। সুমাইয়া অনেক টেনশনে পড়ে যায়, কি করবে সে? গোসলের সাথে চোখের পানিও যাচ্ছে। গোসল করে এসে ঘুমিয়ে যায়। আমি সকালে ঘুম থেকে উঠে কলিং বেলের টিপে দরজা খুলে দেখি মিম আর জাকিয়া আর মিমের স্বামী মানে আমার ফ্রেন্ড হাসান। দোস্ত, তোর কি হয়েছে? গতকাল রাতে তোকে কতবার কল দিলাম, মোবাইল বন্ধ। আর বলিস না, এক মেয়ে খালি ফোন করে ডিস্টার্ব করে, তাই মোবাইল বন্ধ করে রেখে দেয়। জাকিয়া মামুনি, আসো, কোলে আসো। না, আমি তোমার কোলে যাব না। তুমি গতকাল আমার বার্থডেতে যাও না। মামুনি রাগ করে না, আমার একটু খেয়াল ছিল না। তুই গ্যাসক না দেখে জাকিয়া কেক কেটে নাই, তোকে ছাড়া কেক কাটবে না। মামুনি, এখন আমি তো আছি, চলো কেক কাটি। তাহলে তুই রেডি হ। ওকে, তোরা ভিতরে এসে বস। আমি রেডি হয়ে মিমের বাড়ি যাই। সেখানে গিয়ে জাকিয়ার বার্থডে পালন করি। যাওয়ার সময় জাকিয়ার জন্য গিফট কিনে নিয়ে যাই। দুপুর হলে খাওয়া দাওয়া করে এক রুমে বসে রইছি, এমন সময় হাসান আসে। হাসান এসে বলল, তুই সত্যি করে বলতো তোর গতকাল কি হয়েছে? কই কিছু না। আমার সাথে গোপন রাখবি? মিমের কাছে বলবো না। তোর রুমে আমি ঘুমের ওষুধ পেয়েছি আর তোর মোবাইল ভাঙা দেখছি। আমি হাসানকে সব বললাম। এজন্য থাক দোস্ত, কষ্ট নিস না, তোর জীবনে আরো ভালো মেয়ে আসবে। না দোস্ত, আমি সুমাইয়াকে ভালোবাসতাম। আমি কেঁদে দেই। দোস্ত কাঁদিস না, যা হওয়ার হয়ে গেছে। তুই বলে তোর জন্য মেয়ে দেখবো। না রে, আমি দেখি কি করা যায়। ওকে, তুই ঘুমা। না দোস্ত, চলে যাব বিকালে। আজকে দিনটা থেকে যা। আজকে অফিসে যাই নাই, আগামীকাল যেতে হবে। ওকে। এমন সময় জাকিয়া আসে। আমি জাকিয়ার সাথে খেলতে শুরু করলাম। জাকিয়াকে কিছুক্ষণ পড়াইলাম, একটু তার সাথে খেললাম, শয়তানি করলাম। কখন যে বিকাল হয়ে গেল। মিম অনেক বলছে থাকার জন্য। জাকিয়া কাঁদতে কাঁদতে শেষ। আমি বললাম দুদিন পর আবার আসব। আমি বাসা থেকে বের হয়ে সোজা গেলাম ডাক্তারের চেম্বারে। ডাক্তারকে আমার রোগ বললাম, কাশের সাথে রক্ত আসে। আপনি কি স্মোক করেন? হুম। অতিরিক্ত স্মোক করলে এই রোগ হয়। আপনাকে স্মোক করা বন্ধ করতে হবে। সেটা সম্ভব না ডক্টর। আপনি ডেইলি কয়টা খান? 15-20টা হবে। আপনি ডেইলি একটা খেতে পারবেন, 2 দিন পর পর। সেটা সম্ভব না। তাহলে আমার দ্বারা রোগ নিয়ন্ত্রণ সম্ভব নয়। ওকে, ডেইলি একটা করে খাই। ওকে, তবে হাফ। ওকে। ডাক্তার আমাকে কিছু ওষুধ লিখে দেয়। আমি সেগুলো কিনে মার্কেট থেকে একটা মোবাইল কিনি। মোবাইল কিনে বাসায় আসলাম সিম লাগিয়ে। সিগারেট ধরাইতে যাব, এমন সময় ডাক্তারের কথা মনে পড়ল। ঢিল দিয়ে সিগারেট ফেলে দেই। মাথায় একটা ভাবনা সব সময় আছে, সেটা হলো সুমাইয়া। মাথায় খালি সুমাইয়ার কথা ঘুরতে থাকে। এখন যেভাবেই হোক সুমাইয়াকে মাথা থেকে বের করতে হবে, কারণ সে বিবাহিত। বিবাহিত না হলে কি 40 ছুঁই ছুঁই একটা লোকের সাথে কী জন্য ঘুরবে
তার বাবা মা সবাইকে আমি চিনি। তার এমন কোনো আত্মীয় নাই, স্বামী না হলে মনে হয় বয়ফ্রেন্ড। কিন্তু একটা বুইড়া লোকের সাথে প্রেম করবে সুমাইয়া, এটা মেনে নেওয়া যায় না। আমার মাথায় কিছু ধরছে না। আমি সুমাইয়ার চিন্তা মাথা থেকে বের করতে মোবাইল টিপতে থাকি। মোবাইল টিপতে টিপতে ঘুমিয়ে যাই। সুমাইয়া সকালে উঠে অফিসে যাওয়ার আগে আনাসের এখানে আসে। এসে দেখে দরজা বন্ধ। ফোন দেয়, মোবাইল বন্ধ। কোথায় গেল আনাস? কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে যায় বাড়িতে। অফিসে যাবে না, মন ভালো না, মাথায় শুধু আনাস। আনাসের চিন্তা মাথা থেকে যাচ্ছেই না। দুদিন ধরে অফিসে যায় না সুমাইয়া। তার কিছু ভালো লাগে না। আনাসের কারণে সুমাইয়ার এতটা প্রভাব ফেলবে সুমাইয়া জানতো না। তার কারণ চিরকুট। কারণ চিরকুটের লেখাগুলো সুমাইয়ার বুকে লাগে। আজ 10 দিন হয়ে গেছে সুমাইয়া আনাসকে ভুলতে পারে নাই। আসিফকে না করে দিছে আর সে ব্যাংক থেকে চলে আসে। নতুন এক চাকরির জন্য ইন্টারভিউ দেয়। সুমাইয়ার রেজাল্ট খুব ভালো, তাই চাকরি পেয়ে যায়। এভাবে আরও 10 দিন চলে যায়। আনাসের সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ। আনাসের চিন্তা মাথা দূর হচ্ছে না, কিন্তু কিছুতেই আনাসকে ভুলতে পারছে না। সুমাইয়া মাঝে মাঝে ভাবে, আনাস কি করে আমাকে ছাড়া থাকছে? আনাস, তুমি আমাকে মিস করো না? আমি তোমাকে অনেক মিস করি। এই বিধবা সুমাইয়াকে তুমি সুখ দিতে পারো। তুমি প্লিজ আবার ফিরে আসো। আচ্ছা, একদিন আনাস তুমি আমার সামনে পড়তে পারো না? তুমি সামনে পড়লে আমি তোমাকে জড়িয়ে ধরে আমার মনের সব কথা এক শ্বাসে বলবো। সুমাইয়া সকালবেলা ঘুম থেকে উঠে আল্লাহর কাছে দোয়া করে যাতে আনাসের সাথে দেখা হয়। আল্লাহ মনে হয় সেই দোয়া কবুল করে। আজ 20 দিন হয়ে গেল সুমাইয়ার সাথে কোনো যোগাযোগ নাই, কারণ সে অন্য একজনকে নিয়ে সুখেই আছে। আমি আমার মতো আছি, কিন্তু তাকে ভুলতে পারছি না। এই কিছুদিনের সম্পর্কে সুমাইয়া আমার উপর এত প্রভাব ফেলবে আগে জানতাম না। আমি আমার মতো চলছি, প্রতিদিন অফিসে যাচ্ছি। মাঝে মাঝে সাফার সাথে দেখা হয়। তার চেহারাটা দেখলে মায়া লাগে। এভাবে একটা মাস চলে যায়। একদিন সন্ধ্যার পর বাস দিয়ে বাসায় আসছি। জরুরি প্রয়োজনে আমাকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতে হয়। বাসে ওঠে পুরো বাস কেন জানি খুঁজি। কেন হয়তো সুমাইয়া। বাসে বেশি মানুষ নেই, অধিকাংশ সিট খালি। আমি মাঝখানে একটা সিটে বসে জানালার পাশে বসে বাইরে তাকিয়ে আছি। কেন জানি এখন আর বাসে উঠলে ভালো লাগে না, মনটা খারাপ হয়ে যায়। সুমাইয়া, তুমি কেন জেনে শুনে আমাকে এতটা কষ্ট দিলা? তুমি আমাকে বলতে পারতে আমি ম্যারিড। আমার কেন জানি মনে হচ্ছে না সুমাইয়া বিবাহিত না। এই যুগে এত সুন্দরী একটা বিয়ে না হওয়া। আমি বাইরে তাকিয়ে আছি। ভাড়া দেন। এই নেন। আমার ঘুমে ধরছে। আমি ঘুমাই গেলাম, কারণ বাস আমি যেখানে গিয়ে নামবো ততটুকু পর্যন্ত বাস যাবে। তাই ভাবলাম ঘুমিয়ে গেলে অসুবিধা নাই। আমি ঘুমিয়ে গেলাম। কার জানি মায়াভরা স্পর্শে আমার ঘুম ভেঙে যায়। আমি চোখ খুলি নাই। আমার হাতটা আমি নিজের উরুর উপর ছিল। এই হাতের ভিতর একটা নরম হাত, মনে হচ্ছে ভিজা, আমার আঙ্গুলগুলোকে ধরে রাখে। আমি পরিচিত একজনের ঘ্রাণ পাচ্ছি। চোখ খুলে দেখি সুমাইয়া। চোখ খুলে দেখি সুমাইয়া। আমি অবাক হয়ে যাই। সুমাইয়ার চোখে পানি। আমি দেখি সুমাইয়া।